হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি। আজকে আমি তোমাদের হচ্ছে এই উপনিবেশবাদ নিয়ন্ত্রণের শাসনসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে, যে শাসন যন্ত্রসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা আজকে খুব মজাদারভাবে আমি কিন্তু পড়াবো। ভীষণ বড় একটা সিলেবাস, ভীষণ বড় একটা তোমাদের হিস্ট্রির সিলেবাস রয়েছে, তার মধ্যে এটাও তো অনেকটা বড়, ঠিক আছে। এবং এখান থেকে তুমি যদি 10 মার্ক, যদি তোমার 10-এ 10 তুলতে চাও, তাহলে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাকে পড়তে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন্স তুমি যদি বুঝে বুঝে প্রত্যেকটা লাইন থেকে লাইন বাই পড়ো, ঠিক আছে, ক্রোনোলজি তুমি যদি পড়ো, তাহলে কিন্তু খুব সহজভাবে তুমি মাথায় কিন্তু গেঁথে যাবে এবং খুব সহজভাবে মনে রাখতে পারবে। এবং আমি যে ভিডিওগুলো দিচ্ছি, সেই প্রত্যেকটা ভিডিও ছবি এঁকে এঁকে গল্পের মতো করে আলোচনা করে দিয়েছি। ভিডিওগুলো দেখো। আমি উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ যে পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ সেই চ্যাপ্টারটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা কোনোভাবেই তুমি বুঝতেই পারবে না, ঠিক আছে। তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসো, তারপরে এই চ্যাপ্টারটার ভিডিওটা দেখো। কোনো টেনশন নেবে না, খুব অল্প সময় আছে। এই অল্প সময়ের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আমরা এই সিলেবাসগুলোকে কমপ্লিট করবো, এই অধ্যায়গুলোকে কমপ্লিট করবো। আর এই অধ্যায়টা উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের একটা পার্ট 3 ভিডিও আমি আনবো, সেখানে সমস্ত কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো। ভিডিওটা সেখানে বড় হবে, বাট সেখানে তুমি 10-এর মধ্যে 10 পেতে পারবে সেই কোশ্চেনগুলো সলভ করে। তো চলো, আজকে যেহেতু আমরা এই উপনিবেশবাদ নিয়ন্ত্রণের শাসন যন্ত্র সমূহ নিয়ে আলোচনা করছি, খুব গল্পের মতো করে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তোমরা যদি মাত্র 5 মিনিট ধরে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে ইতিহাসকে কঠিন না, ভয় না পেয়ে কিভাবে গল্পের আকারে পড়ে দারুণ রেজাল্ট করা যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি। আর আজকে আমি তোমাদেরকে পড়াবো উপনিবেশবাদ নিয়ন্ত্রণের শাসন যন্ত্রসমূহ। এই যে এটার আমরা পড়ার আগে প্রথমেই আমাদের লক্ষ্য আমরা কিন্তু সেট করে নেব। আমরা জানি প্রত্যেকটা এভরি ম্যান হ্যাজ সেম অ্যাম্বিশন, তাই আমাদেরও আজকের লক্ষ্য হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে সুন্দরভাবে বুঝে ফেলা। তো আর এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে 100% নাম্বার কিন্তু আমরা তুলে ফেলবো। এই 100%-এর নাম্বার মধ্যে আমরা 100% নাম্বার কিন্তু হিস্ট্রিতে ক্যারি করব। হিস্ট্রি তো লিখে নিয়েছি, দেখো। আমাদের লক্ষ্য হচ্ছে যে হিস্ট্রিতে 100-র মধ্যে 100 পাওয়া, এটা আমাদের লক্ষ্য নিয়ে আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব খুব সুন্দরভাবে। দেখো, প্রথমেই উপনিবেশবাদ নিয়ন্ত্রণের শাসনসমূহ। প্রথমেই যে জিনিসটা আমরা জানবো যে উপনিবেশবাদ কি, এই জিনিসটা আমরা জানবো যে উপনিবেশবাদ কি। খুব ভালোভাবে, খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটার দিকে দেখবে, একটু কিন্তু চোখ যাতে না সরে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে। দেখো, উপনিবেশবাদ মানে হচ্ছে যখন কোনো একটা শক্তিশালী দেশ কি করছে, শক্তিশালী দেশ, কোনো শক্তিশালী দেশ যখন কোনো শক্তিশালী দেশ কি করছে, দুর্বল কোনো একটা দেশের ওপর অধিকার প্রতিষ্ঠা করছে, সেটাকেই বলা হচ্ছে কি উপনিবেশবাদ, ঠিক আছে। যারা আগের ভিডিওটা দেখেছো খুব সহজভাবেই তারা বলতে পারবে। তো শক্তিশালী দেশটা ছিল ইউরোপ দেশ। কি ছিল? ইউরোপ দেশ, তাই না? ইউরোপ দেশ ছিল। এবং দুর্বল দেশটা ছিল ভারত ছিল দুর্বল দেশ। তো এই শক্তিশালী দেশ ইউরোপ যখন ভারতের জিনিসের ওপর একটার পর একটা অধিকার প্রতিষ্ঠা করলো, যে এটা আমার সেটা আমার, এরকম করে যখন ভারতের জিনিসের ওপর অধিকার প্রতিষ্ঠা করলো, কি ভারতীয় মানুষগুলো নয়, ইউরোপের মানুষগুলো ভারতে এসে সমস্ত ভারতের জিনিস অধিকার করে নিল, ঠিক আছে। এটাই হচ্ছে উপনিবেশবাদ। তো উপনিবেশবাদ নিয়ন্ত্রণ, এই উপনিবেশটাকে, এই অধিকারটাকে নিয়ন্ত্রণ করার জন্য দীর্ঘদিন যাবৎ একইভাবে যাতে আমি সেই জিনিসগুলোকে নিতে পারি, সেই জিনিসগুলো যাতে আমার হয়, সেটা নিয়ন্ত্রণ করার জন্য যে শাসন যন্ত্রসমূহ, যে যন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, যে যন্ত্রগুলোকে প্রবর্তন করা হয়েছে, মানে ব্রিটিশ সরকার যাতে ভারতের জিনিসগুলোর উপর দীর্ঘদিন ধরে যাতে অধিকার প্রতিষ্ঠা করতে পারে। ধরো এই জায়গাটা তারা দখল করে নিয়েছে, এই জায়গাটার উপর যাতে দীর্ঘদিন তাদের ইউরোপের মানুষগুলো যাতে এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ তাদের হয়ে থাকে, এটা নিশ্চিত করার জন্য, এটা দীর্ঘদিন যাবৎ যাতে হয়ে থাকে তাদের থাকে, এই জন্য এটা করার জন্য, এটা নিশ্চিত করার জন্য যে শাসন যন্ত্রসমূহ, যে যন্ত্রগুলো প্রবর্তন করা হয়েছে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে, সেটা নিয়েই যে চ্যাপ্টারটা, এটাই হচ্ছে উপনিবেশবাদ নিয়ন্ত্রণের শাসন যন্ত্রসমূহ। বোঝা গেল? তাহলে প্রথম হচ্ছে যখন কোনো শক্তিশালী দেশ দুর্বল দেশের ওপর অধিকার প্রতিষ্ঠা করে, সেটাকেই বলা হচ্ছে উপনিবেশবাদ। এবার এই যে অধিকার প্রতিষ্ঠা, আমি
তোর বাড়ি গিয়ে প্রতিদিনই তোর খাবারটা প্যাকেটটা আমি খাই, খেয়ে চলে আসি। তো এটা যাতে আমি প্রতিদিন তোর খাবারের প্যাকেটটা যাতে আমি যাতে খেতে পারি, সেটা করার জন্য আমি কি করব, একটা সাইকেলের ব্যবস্থা করব। সেটা একটা কি করব, তোর বিস্কিটটা খাওয়ার জন্য আমি একটা সাইকেলের ব্যবস্থা করব, কারণ আমি সাইকেলে চড়ে চড়ে তোদের বাড়িতে যাব সেই তোর বিস্কুটটা খেতে, ঠিক আছে, তোর বিস্কিটটা খেতে। তো এটার জন্য ব্রিটিশ সরকার এই জিনিসগুলোর ওপর অধিকার প্রতিষ্ঠার জন্য যে জিনিসগুলো সে প্রবর্তন করেছে, সেটা নিয়ে যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে উপনিবেশবাদ নিয়ন্ত্রণের শাসনযন্ত্র সমূহ। বোঝা গেল চ্যাপ্টারটা না বুঝলে চ্যাপ্টারটায় কিন্তু ঢোকা বড় মুশকিল হবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও, আমি আবার অন্য ভিডিওতে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবো। তো চলো, এবার যে মেইন পয়েন্টটা হচ্ছে যে ব্রিটিশ সরকার এই যে ইউরোপ বা শক্তিশালী দেশ যে ইউরোপ দেশটা আছে, এই ইউরোপ দেশটা ভারতে কি করলো, ইউরোপের মানুষগুলো কি করলো, ভারতবর্ষে আসলো। এবার কথা হচ্ছে যে ভারতে যে আসলো, এই ভারতে আসার পর উপনিবেশবাদ তারা করতে আসছে, তারা জাহাজে করে ভারতে প্রবেশ করলো ঠিকই, কিন্তু তারপরে কি ভারত এমনি এমনি তাদেরকে ঢুকতে দিল? এই ভারতবর্ষের মানুষ এমনি এমনি তাকে জায়গাটা দিয়ে দিল? হ্যাঁ, শুধু সে ইউরোপের মানুষগুলো শুধু বললো যে এই জায়গাটা তুমি আমাকে দিয়ে দাও, এখানে আমি থাকবো। সেই ভারতের মানুষগুলো কি সেটা দিয়ে দিল? না, একদমই নয়। তখন এই ভারতের বাংলায় একজন স্বাধীন নবাব ছিল। বাংলায় এই যে বাংলাটা রয়েছে, এই বাংলায় একজন স্বাধীন নবাব ছিল, তার নাম সিরাজদৌল্লা। এই বাংলার মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট ছিল, যার নাম কি, নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা এই ভারতের কি ছিলেন, এই বাংলার কি ছিলেন, রাজা ছিলেন। ঠিক আছে, বাংলার তখন সিংহাসনে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। লিখে নিই, নবাব সিরাজউদ্দৌলা, এই নবাব সিরাজদৌল্লা কিন্তু বাংলার সিংহাসনে তখন ছিলেন। তখন সেই সময়ে যখন নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে ছিলেন, তখন এই ইউরোপের মানুষগুলো ভারতে এক এক করে আসতে শুরু করে। তখন এই বাংলার যিনি রাজা ছিলেন তিনি বললেন, ব্যাপারটা কি, একের পর এক ইউরোপ থেকে আমাদের দেশে তো আসছেই, এসে আবার আমাদের ভারতবর্ষের জিনিসগুলো তাদের দেশে নিয়ে যাচ্ছে, এটা তার সহ্য হয়নি। কার, এই নবাব সিরাজউদ্দৌলা। কেন সহ্য হবে? বাংলার জিনিসগুলো সমস্ত, যে বাংলার যে সমস্ত সোনা গয়না জায়গা জমি ছিল, যে সমস্ত জিনিস ভালো ভালো জিনিস ছিল, সমস্ত নিয়ে যাচ্ছে কি ইউরোপের মানুষগুলো। তো সে কি এখানে সহ্য করবে? তোমার বাড়ির জিনিসগুলো যদি আমি নিয়ে আসি, তুমি সহ্য করবে? নিশ্চয়ই না। তো সেরকমভাবে যখন নবাব সিরাজউদ্দৌলা যখন এই বাংলার শাসন পরিচালনা করছিলেন, সেই সময়কালে ইউরোপের মানুষগুলো একের পর এক জিনিস ভারত থেকে নিয়ে যাচ্ছে। তো নবাব সিরাজউদ্দৌলার কোনোভাবেই এই জিনিসটা সহ্য হয়নি। তখন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে এই ইংরেজদের, কি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে এই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল। এই ইংরেজরা বলছিল আমরা নিয়ে যাবই, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা বলছে না, আমি তোমাদের কোনোভাবেই আমার জিনিসগুলো দেব না। তো এই নিয়ে কি হয়, ইংরেজ এবং নবাবের মধ্যে, নবাব সিরাজউদ্দৌলার মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধটার সময়কালটা যদি আমরা জানি, সেই যুদ্ধটা হয়েছিল 1757 সালে। এই 1757 সালে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়। এই যুদ্ধটার নাম হচ্ছে, আমরা জানি খুব সহজে, 1757 সালে কি যুদ্ধ হয়েছিল, 1757 সালে যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ। এই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল। এই যে নবাব সিরাজউদ্দৌলার সাথে কার হয়েছিল, এই ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল। এই যে পলাশির নামে একটা প্রান্তরে, পলাশির নামে একটা জায়গা ছিল, সেই পলাশির প্রান্তরেই কিন্তু কি হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধটা হয়েছিল 1757 সালে। সেই যুদ্ধটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ। তো যখন এই নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে এই পলাশির যুদ্ধ 1757 সালে যখন পলাশির যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের সময়কালে এই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তিনি হেরে যান। তাহলে বোঝা গেল নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই পলাশির যুদ্ধে হেরে যান। তো নবাব সিরাজউদ্দৌলা যখন এই পলাশির যুদ্ধে হেরে যান, ঠিক আছে, হেরে যাওয়ার পর কি করে,
তো দেখো, একটা জায়গা যদি আমার বাড়িতে বা তোদের বাড়িতে যদি আমি যাই, তোদেরকে সবাইকে মেরে ফেলে সবাইকে হারিয়ে দিয়ে আমি যদি জিতি, তাহলে তোদের বাড়িটা কার হবে? আমার হবে। তো সেরকমভাবে যখন ইংরেজরা এই নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়ে যখন ইংরেজরা কী করলো, ইংরেজরা এই জায়গাটা পেলো। তো নবাব সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজরা হারিয়ে দিল, নবাব সিরাজউদ্দৌলা যখন কি হলো, হেরে গেল, তখন সেই জায়গাটা কার হবে? ইংরেজদের। তো সেই সময়কাল থেকে যখন পলাশির যুদ্ধের মধ্য দিয়ে তাহলে কি করলো, পলাশির যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলা হেরে গেল, তখন ধীরে ধীরে এই ইউরোপের বা ইংরেজ যারা ছিলেন তারা কী করলো, একের পর এক বাংলাতে প্রবেশ করলো, বাংলাতে আসলো। ভারতে তো আসছিল, তারপরে বাংলাতে তারা শাসন পরিচালনা করতে শুরু করলো। ঠিক আছে, তাহলে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন পলাশির যুদ্ধে। তারপরে কার শাসন শুরু হলো? ইংরেজদের শাসন কিন্তু বাংলায় শুরু হলো। এই ধীরে ধীরে যখন ইংরেজদের শাসন শুরু হলো, ধীরে ধীরে ইংরেজদের শাসন শুরু হলো। ঠিক আছে, এবার যেটা মেইন পয়েন্ট তোমাদের হচ্ছে যে এই নবাব সিরাজউদ্দৌলা যখন হেরে গেল, তখন তারপরে কি সেই জায়গাটার অধিকার কে পাচ্ছে? এই ইংরেজগুলো। তো এখান থেকে মেনলি দুটো প্রশ্ন আসবে। ফার্স্ট হচ্ছে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। পলাশির যুদ্ধের পরবর্তী সময়ে কে দেওয়ানি লাভের সুযোগ পায়? সেটা হচ্ছে এই ব্রিটিশ সরকার। অনেকেই বুঝেনি যে দেওয়ানি মানে কি, দেওয়ানি কথার অর্থ, এই প্রশ্নটা আসবে যে দেওয়ানি কথার অর্থ কি, দেওয়ানি কথার অর্থ কি, কথার অর্থ। তো খুব ভালোভাবে আমি যদি বলি যে দেওয়ানি কথার মানে হচ্ছে, সহজভাবে বুঝবে যে যখন সিরাজউদ্দৌলা হেরে গেলেন তখন তার জায়গাটা কে পাবে? ইংরেজ সরকার। তো ইংরেজরা যখন নবাবের জায়গাটা পেল, তার মানে কি পাচ্ছে? সে দেওয়ানির সুযোগ পাচ্ছে। সেই এই জায়গাটা যত কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো এখন কার হবে? ইংরেজদের। তো সেটা কি করছে, ইংরেজদের যে জিনিসগুলো কার হবে? ইংরেজের। তো ইংরেজের কি থাকছে? একটা অধিকার থাকছে, তার রাজত্বে এই জিনিসগুলো থাকছে, তাই না? তো এটাকে বলা হচ্ছে দেওয়ানি। মানে সে দেওয়ানি লাভের সুযোগ পেল কে? এই ব্রিটিশ সরকার বা ইংরেজ সরকার দেওয়ানি লাভের সুযোগ পেল। 1757 সালে যুদ্ধটা হলো এবং 1765 সালে ইংরেজ সরকার দেওয়ানি লাভের সুযোগ পেয়েছিল। ঠিক আছে, এই 1765 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা 1765 সালে কিন্তু বাংলায় দেওয়ানি লাভের সুযোগ পেয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে দেওয়ানি কথার অর্থ কি, দেওয়ানি কথার অর্থ হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার। রাজস্ব, এই রাজস্ব আদায়ের অধিকার, রাজস্ব আদায়ের অধিকার, রাজস্ব আদায়ের অধিকার। তো খুব ভালোভাবে বোঝো যে যখন এই নবাব সিরাজউদ্দৌলা হেরে গেল, তখন জিনিসগুলো কে পাচ্ছে? ইংরেজ সরকার। তো সে কি করছে? তার অধিকার, একটা নতুন করে অধিকার পাচ্ছে। প্রথম দিকে যখন এদিকে আসলো তখন তার অধিকার ছিল না, তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যখন হেরে গেলেন, তখন কে অধিকার পেল? ইংরেজ সরকার। তো ইংরেজ সরকার দেওয়ানি লাভের অধিকার পেল কত সালে? এই প্রশ্নটা যদি আসে তাহলে কত সালে অধিকার পেল দেওয়ানি লাভের? সেটা হচ্ছে কত সালে পেয়েছিল? 1765। 1765 সালে কিন্তু দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল। এত সালে অধিকার, এই দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল। তাহলে কত সালে? তাহলে ফার্স্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল যে দেওয়ানি কথার অর্থ কি? রাজস্ব, মানে টাকা আদায়ের অধিকার পেল ওই জায়গাটায়। ঠিক আছে, তারপরের প্রশ্নটা হচ্ছে যদি আসে যে দেওয়ানি, ইংরেজ সরকার দেওয়ানি লাভের অধিকার কত সালে পেয়েছিল? সেটা হচ্ছে কত সালে? 1765 সালে। তাহলে 1765 সালে দেওয়ানি লাভের অধিকার কে পেয়েছিল? ইংরেজ সরকার। এবার যদি প্রশ্ন আসে যে কোথায় পেয়েছিল, যে দেওয়ানি ব্রিটিশ বা ইংরেজ সরকার, এবার এখান থেকে যদি প্রশ্ন আসে যে ইংরেজ সরকার কোন জায়গাটায় দেওয়ানি লাভের অধিকার পায়, দেওয়ানি লাভের অধিকার পায় মানে রাজস্ব আদায়ের অধিকার পায় ইংরেজ সরকার বা ইংরেজরা কোন জায়গায়? সেটা হচ্ছে বাংলায়। বাংলায় কিন্তু তারা দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল। বাংলায়, এই যে বাংলাটা রয়েছে, ভারতবর্ষে নয়, এই যে বাংলা প্রদেশটা রয়েছে, সেই বাংলায় কিন্তু তারা কর আদায়ের কিন্তু অধিকার পেয়েছিল। তাহলে এই মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, প্রত্যেকটা প্রশ্ন।
ঠিক আছে, আমি আর বললাম না, প্রত্যেকটা প্রশ্ন আমি যেভাবে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো লিখে অ্যান্সার লিখে নেবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত আগে লিখে নাও। এবার পলাশির যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন, সেই যে পলাশির যুদ্ধের যে ভগ্নস্তূপের মধ্যে যদি পরীক্ষা আসতে পারে বা এমনি তোমরা মনে রাখবে যে এই যে সমস্ত কিছু যখন যুদ্ধে গিয়ে হয় সমস্ত জিনিস ভেঙে চুরমার হয়ে যায়, তাই না? তো সেইভাবে একইভাবে নবাব সিরাজউদ্দৌলার এই যে বাংলার জায়গাটা যখন ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলো, তখনও ছোট ছোট 3টে রাজ্য গড়ে উঠেছিল। সেই 3টে রাজ্যর নাম হচ্ছে মারাঠা, মহীশূর, মানে ছোট ছোট দল নিয়ে একটা রাজ্য গড়ে উঠেছিল। হ্যাঁ, 4-5টা গ্রাম নিয়ে বা মানুষ নিয়ে। ঠিক আছে, যেমন মারাঠা, পাঞ্জাব, মহীশূর, এই 3টা রাজ্য কিন্তু ছোট ছোট রাজ্য গড়ে উঠেছিল। কেন? কারণ তারা কি করতে চায়, তারা ইংরেজদের বিরুদ্ধে লড়তে চায় যে আমরা এখনও কিন্তু শেষ হইনি, আমরা আছি বেঁচে। তো মহীশূর, মারাঠা এবং কি পাঞ্জাব, এই 3টে রাজ্য, ছোট ছোট রাজ্য কিন্তু গড়ে ওঠে, এবং এই রাজ্যগুলো গড়ে ওঠে মেনলি ব্রিটিশ বা ইংরেজদের বিরুদ্ধে যাতে তারা লড়াই করতে পারে, এই জন্য এই ছোট ছোট রাজ্যগুলো গড়ে ওঠে। এই ছোট ছোট রাজ্যগুলো গড়ে ওঠার পরবর্তী সময়ে কি হয়, দুটো যুদ্ধর মেনলি কথা আমরা জানতে পারবো। 3টা ইঙ্ক মহীশূর যুদ্ধ আর ইঙ্ক মারাঠা যুদ্ধ, আর তারপরেটা হচ্ছে 4টা ইঙ্ক মহীশূর যুদ্ধ কিন্তু হয়েছিল। এইটুকু শুধু মনে রাখবে যে 3টে ইঙ্ক মারাঠা যুদ্ধ হয়েছিল আর 3টে ইঙ্ক মহীশূর যুদ্ধ হয়েছিল। এই দুটো যে যুদ্ধ হয়েছিল না, এই দুটো যুদ্ধেই কিন্তু সেই ছোট্ট ছোট্ট রাজ্যগুলো কিন্তু হেরে গেছিল। এই সিরাজউদ্দৌলার পাশে যে সমস্ত রাজ্যগুলো ছিল, ইঙ্ক, মারাঠা, আর একটা হচ্ছে মহীশূর, মারাঠা আর পাঞ্জাব, যে রাজ্যগুলো গড়ে উঠলো, ছোট ছোট রাজ্যগুলো ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যখন লড়াই করলো, তখন এই ছোট ছোট রাজ্যগুলো কিন্তু ব্যর্থ হলো। যখন তারা ব্যর্থ হলো তখন হারিয়ে দিলাম, মানে ব্রিটিশ সরকার ভাবছে যে এই জায়গাটা দখল করার জন্য আমি নবাব সিরাজউদ্দৌলাকেই হারিয়ে দিলাম যাতে এই জায়গাটা আমার হয়। এবার এই জায়গাটা আমার হয়ে যাওয়ার পরেও তবুও সিরাজউদ্দৌলার কিছু মানুষ ছোট ছোট রাজ্য গড়ে উঠে আবার আমার বিরুদ্ধেই তারা লড়াই করছে। তাই এই ব্রিটিশ সরকার বা ব্রিটিশরা বা ইংরেজরা এটাকে থামানোর জন্য, মানে যাতে কোনোভাবেই আর সেই নবাব সিরাজউদ্দৌলার মানুষগুলো যাতে কোনোভাবেই এই দেশটার ওপর, এই প্রদেশটার ওপর যাতে কোনোভাবেই তারা কি করতে না পারে, আধিপত্য বা অধিকারটা কেড়ে নিতে না পারে, সেই জন্য এই ব্রিটিশ সরকার মানে ইংরেজরা কি করলো, আইন ব্যবস্থার প্রবর্তন করলো। সব থেকে মজার ব্যাপার বলি যে আজকের সমাজে দাঁড়িয়ে আমরা যে আইন ব্যবস্থাগুলো দেখি, যে পুলিশ প্রশাসন, এই যে কোর্ট ফোর্ট, সমস্ত কিছু কিন্তু তৈরি করেছে কারা, ইংরেজরা। ঠিক আছে, এই ভারতে কিন্তু তৈরি হয়নি, সর্বপ্রথম তৈরি করেছিল তাদের জন্য, মানে ব্রিটিশরা যাতে তাদের এই যে অধিকারটা ধরে রাখতে পারেন, সেই জন্য তারা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এই সমস্ত কিছুর প্রবর্তন করেছিলেন। ভারতে কিন্তু এগুলো ছিল না। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে একটা মজার ব্যাপার। এবার যেটা হলো যে এই যে ভারতের এই বাংলা প্রদেশের ওপর যাতে দীর্ঘদিন তারা অধিকার প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য তারা কি করলো, আইনি ব্যবস্থার প্রবর্তন করলো। আইন ব্যবস্থার প্রবর্তন করলো। এবার এই আইন ব্যবস্থা যখন প্রবর্তন করলো, এই আইন ব্যবস্থা প্রবর্তন করলো মানে তারা ধরো কোনো বিএসএফ হোক, কোনো কমান্ডার হোক, অথবা বড় বড় অফিসার পদে হোক, বা ছোট ছোট পুলিশ প্রশাসন হতে পারে, বিএসএফ হতে পারে, তো সেরকম কিছু একটা আইন ব্যবস্থার তারা প্রবর্তন করেছিলেন কারা, ব্রিটিশ সরকার। এবার এই পুলিশ প্রশাসনকে পরিচালনা করার জন্য বিএসএফ, বিভিন্ন সেনাবাহিনীদের যাতে সঠিকভাবে কোথায় যেতে হবে না যেতে হবে, কি করতে হবে না করতে হবে, সেই সমস্ত কিছু পরিচালনা করবে কে, তো সেই সমস্ত কিছু পরিচালনা করার জন্য 3টে প্রেসিডেন্সি কিন্তু তারা, সেই সমস্ত পরিচালনা করার জন্য তারা কিন্তু প্রশাসনিক কেন্দ্র গড়ে ওঠে। আচ্ছা, এই যে প্রশাসনিক যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে বা প্রশাসনিক যারা রয়েছে, প্রশাসনিক কাজে যারা নিযুক্ত রয়েছে, বিএসএফ হতে পারে, কোনো কমান্ডার হতে পারে, কোনো অফিসার হতে পারে, বড় বড় অফিসার, পুলিশ এটা হতে পারে, তাই না? তো সেগুলো যাতে তাদের কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু বলার জন্য, মতামত দেওয়ার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য কি করলো, অনেকগুলো প্রশাসনিক কেন্দ্র কিন্তু গড়ে উঠলো। অনেকগুলো বলা ভুল হবে, যে মেইনলি ব্রিটিশরা
এই পুলিশ প্রশাসন কোথায় যাবে না যাবে, কি করবে না করবে, ইংরেজ সরকার তো তৈরি করলো। এবার ইংরেজ সরকার যখন পুলিশ সেনাবাহিনী কমান্ডার এগুলো নিয়ে নিল, চাকরি হয়ে গেল, তখন এগুলো কোথায় যাবে না যাবে, কোথায় কি কাজ করবে না করবে, এগুলো তো তাদের নির্দেশনা দিতে হবে, তাদের নির্দেশ দিতে হবে। তো এটা করার জন্য এই ইংরেজ সরকার 3টে প্রশাসনিক কেন্দ্র গড়ে তুললো। এই প্রশাসনিক কাজগুলো পরিচালনার জন্য ইংরেজ সরকার 3টে প্রশাসনিক কেন্দ্র কিন্তু গড়ে তুললো। সেই 3টে প্রশাসনিক যে কেন্দ্রগুলো রয়েছে সেটা কিন্তু নামটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথম যে প্রশাসনিক কেন্দ্রটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, তারপরেরটা বোম্বাই প্রেসিডেন্সি, তারপরে বাংলা প্রেসিডেন্সি। তাহলে 3 জায়গায় এই প্রশাসনিক কেন্দ্রগুলো ছিল, যেই জায়গাগুলো থেকে কি করতো, কোথায় যাবে না যাবে, কোথায় কি করতে হবে, পুলিশ প্রশাসনদের কোথায় কি কাজ করতে হবে না হবে, সেই সমস্ত কিছু নির্দেশনা দিতেন সেই প্রশাসনিক কেন্দ্রগুলো। তো ভারতবর্ষের ম্যাপে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে এই যে জায়গাটা রয়েছে, মানে মুসলিম পত্তনমকে কেন্দ্র করে এখানে তামিলনাড়ু, কর্ণাটক রয়েছে, কেরালা রয়েছে, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে একটা প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠেছিল, যেটার নাম হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি। কি? মাদ্রাজ প্রেসিডেন্সি। এই মাদ্রাজ প্রেসিডেন্সি। তাহলে প্রথম যে প্রেসিডেন্সিটা গড়ে উঠেছিল সেটার নাম কি? মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সি একটা কি ছিল? প্রশাসনিক কেন্দ্র। পুলিশগুলো কোথায় যাবে, কোথায় কাজ করবে না করবে, এই জায়গার পুলিশগুলো, সেটা সমস্ত কিছু দায়বদ্ধতা বা সমস্ত কিছু দায়িত্ব কার ছিল? এই মাদ্রাজ প্রেসিডেন্সির। তারপরে আরেকটা প্রেসিডেন্সি হয়েছিল, 2 নাম্বার প্রেসিডেন্সি, সেটা হচ্ছে সুরাট প্রেসিডেন্সি। সুরাট প্রেসিডেন্সি হয়েছিল, এই যে সুরাট নামে এই যে জায়গাটা আছে, এই সুরাটকে কেন্দ্র করে তৈরি হলো সুরাট প্রেসিডেন্সি। কি? সুরাট প্রেসিডেন্সি। তাহলে সুরাটকে কেন্দ্র করে হলো সুরাট প্রেসিডেন্সি। প্রথমে মাদ্রাজ প্রেসিডেন্সি হলো, সুরাট প্রেসিডেন্সি হলো, আরেকটা প্রেসিডেন্সি কেন্দ্র কিন্তু গড়ে উঠলো, সেটা হচ্ছে বাংলায়। এই বাংলায় যে প্রেসিডেন্সিটা গড়ে উঠলো সেটার নাম বাংলা প্রেসিডেন্সি। তাহলে বাংলায় যে প্রেসিডেন্সিটা গড়ে উঠলো সেটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি। তাহলে বাংলায় যে প্রেসিডেন্সিটা গড়ে উঠলো সেটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সি। বোঝা গেল? তাহলে ইংরেজরা প্রথমত এলো, এই নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিল। হারিয়ে দেওয়ার পর তারা অনেক কিছু এখান থেকে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন, তারপরের যে প্রশ্নগুলো রয়েছে, যে নবাব সিরাজউদ্দৌলা হারিয়ে দেওয়ার পর এই বাংলা প্রদেশটাতে যারা তারা দীর্ঘদিন ধরে অধিকার প্রতিষ্ঠা করতে পারে তার জন্য 3টে আইন ব্যবস্থার প্রবর্তন করলেন। এবার আইনকে ভালোভাবে পরিচালনার জন্য, প্রশাসনিক কাজগুলোকে যথাযথভাবে পরিচালনার জন্য 3টে প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠলো। প্রথমটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, তারপর হচ্ছে সুরাট প্রেসিডেন্সি, তারপর হচ্ছে বাংলা প্রেসিডেন্সি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন রয়েছে, যে মুঘল সাম্রাজ্যের আরেকজন সম্রাট ছিলেন, আরেকজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে ফারুকশিয়র। এই ফারুকশিয়র হচ্ছে যতদিন না ফরমান, মানে যতদিন না নির্দেশ দিচ্ছেন বা আদেশ দিচ্ছেন, ততদিন পর্যন্ত এই ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল, প্রধান যে ঘাঁটি ছিল সেটা হচ্ছে কলকাতা। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদেরকে লিখে দিই এবং বুঝিয়ে দেবো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আমি লিখে। ইম্পর্টেন্ট প্রশ্নটা এবার দেখো, ইংরেজরা তো বাংলা প্রদেশের যে জায়গাটা সেটার অধিকার পেয়ে গেল কে? অধিকার পেয়ে গেল হচ্ছে ইংরেজরা। এবার ইংরেজদের তো সমস্ত কিছু হয়ে যাবে। তো মুঘল সাম্রাজ্যের যে একজন সম্রাট ছিলেন সেই সময়কালে, ঠিক আছে, সম্রাট ছিলেন ফারুকশিয়র। এই ফারুকশিয়র যখন মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন, সেই ফারুকশিয়র কি করলেন? ফরমান, মানে তিনি আদেশ দিলেন বা তিনি অনুমতি দিলেন। এই ফারুকশিয়র অনুমতি দিলেন, তখন যে অনুমতি দিলেন যে আপনারা এখানে বাণিজ্য বা এই জায়গাটায় অধিকার করতে পারবেন, এই জায়গাটা আপনাদের হতে পারবে। বা যখন ফারুকশিয়র 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়র এই জায়গাটা যখন তারা দখল করে নিয়ে তাদের এই বাংলা প্রদেশটা কার হাতে হয়ে গেল? কিচ্ছু বোঝেনি, কিন্তু আমি একদম 100% গ্যারান্টি যে কোথাও কিচ্ছু বোঝেনি। তো প্রথমেই সালটা ছিল 1717 সাল। এবার ইংরেজ সরকার যখন এই জায়গাটা তার দখলে চলে গেল, তখন মুঘল সম্রাট ছিলেন ফারুকশিয়র। এই ফারুকশিয়র কি করলো? ফরমান বা অনুমতি দিল যে আজ থেকে এই জায়গাটা আপনার। এই আপনার জায়গাটা যখন ব্রিটিশ সরকারকে দিয়ে দিল অধিকারটা, তখন ব্রিটিশ সরকারের প্রধান যে ঘাঁটি, সেই ঘাঁটিটা ছিল কলকাতা। ঠিক আছে?
তাহলে উত্তরটা কি দেখো, 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়র ফরমান মানে ফারুকশিয়র সম্রাট বা রাজা যখন ফরমান বা অনুমতি দিলেন, সেই অনুমতি দেওয়ার পর বা ইংরেজরা এই অনুমতি লাভের পর ইংরেজদের যে প্রধান ঘাঁটি ছিল সেটা কলকাতা। এই কলকাতায় কিন্তু ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল। ঘাঁটি মানে কি, সেখানে যত কিছু জিনিস মানে বাংলার আশেপাশে যে জায়গাগুলো থেকে যত জিনিসগুলো সোনা গয়না সমস্ত কিছু নিয়ে কোথায় রাখবে, সেই কলকাতায় রাখবে, এটাই ছিল ঘাঁটি। তো প্রধান ঘাঁটি কোথায় ছিল, কলকাতাতে। ঠিক আছে, এরপরে আরেকটা নতুন গল্প পড়বো, সেই গল্পটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো। তো চলো সেই গল্পটা শুরু করি। আর এইটুকু যে আমি বোঝালাম, এইটুকু সম্পূর্ণভাবে তোমরা সঠিকভাবে বুঝেছো কিনা অবশ্যই কমেন্টে প্লিজ জানাবে। আর পরের পার্টের জন্য আমাকে প্লিজ কমেন্ট করবে, কারণ কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত দেয় ভালোভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু কোনোভাবেই আমি ভিডিও তোমাদের দেবো না। ঠিক আছে, না এটা আমি যে আমরা জিনিসটা পড়বো সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। কি পড়বো, এই রেগুলেটিং অ্যাক্ট পড়ার আগে আমাদের জানতে হবে যে ব্রিটিশ সরকার কি করলো, তার যাতে দীর্ঘদিনভাবে বাংলা প্রদেশে যাতে অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেই জন্য আইন ব্যবস্থার প্রবর্তন করলো, আমরা এটা জানি। কিন্তু ব্রিটিশ সরকার যখন এই বাংলা প্রদেশটা চালাচ্ছিলেন তখন কিন্তু 1776 খ্রিস্টাব্দে একটা মন্বন্তর দেখা গেছিল, একটা দুর্ভিক্ষ দেখা গেছিল। সেই দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে কি হয়, বন্যা খরা এরকম দুর্ভিক্ষ দেখা গেছিল। সেই কারণে বাংলার মানুষগুলো কিন্তু অনেক মানুষ কিন্তু না খেয়ে কেউ জলে ডুবে কিন্তু মারা গেছিল, বহু মানুষ কিন্তু মারা গেছিল। কিন্তু ব্রিটিশদের যে কোম্পানিটা ছিল সেই কোম্পানি কিন্তু সেই দুর্ভিক্ষ এত এত মানুষ মারা যাওয়ার পরেও তাদের দুঃখ দুর্দশা হওয়ার পরেও, তারা খারাপ পরিস্থিতিতে থাকার পরেও কিন্তু ব্রিটিশদের যে বা ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা কিন্তু তবুও এই দুর্ভিক্ষ খরা থাকার পরেও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কর নিয়েছিল। মানে ধরো সেই সময়কালে মানে যখন ব্রিটিশ সরকার বাংলার এই শাসনভার চালাচ্ছিলেন, তখন শাসন পরিচালনা করছিলেন, তখন কি করছিল, সেই সময়কালে ধরো প্রচুর খরা হয়ে গেল। তো খরা মানে কি, সেখানে জল টল নেই। তো জল টল না হলে অবভিয়াসলি সেখানে কি হবে, ফসল ভালো হবে না, তাই না? তো ফসল ভালো না হওয়ার পরেও ব্রিটিশ সরকার এগুলো কোনো জানে না, যে আমি কোনো কিছু জানি না, তোমার ফসল খারাপ হোক বা ভালো হোক, আমাকে এতগুলো ফসল লাগবে মানে লাগবে। তো এরকম মানে অত্যাচার করে হচ্ছে বাংলার মানুষদের উপর, এরকম অত্যাচার করে। তো এই কথাটা যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী আমরা যদি জানি, ব্রিটিশদের প্রধানমন্ত্রী কে ছিলেন লর্ড নর্থ। এই লর্ড নর্থ যখন জানতে পারে এই কথাটা, তাদের এই কোম্পানির খারাপ যে কাজগুলোর কথা যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ জানতে পারে, তখন তিনি একটা নতুন আইন চালু করেন, যেই আইনটার নাম কি, রেগুলেটিং অ্যাক্ট। তিনি একটা নতুন আইন চালু করেন যেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং আইনটা চালু করেছিল 1773 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্টটা কিন্তু চালু করেছিল কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ। এবার কারণটা বোঝা গেল, বাংলার মানুষের ওপর অত্যাচার করা হলে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ, এটা হচ্ছে 1773 খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্টটা হচ্ছে চালু করেছিলেন। এবার যেটা মেইন ব্যাপার হচ্ছে যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট যখন ব্রিটিশ সরকার চালু করেছিল, তো এই সময়কালে ভারতের যিনি গভর্নর জেনারেল ছিলেন, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি গভর্নর জেনারেল ছিলেন, মানে মানুষ ছিলেন যিনি মেনলি এই বাংলা মানে ব্রিটিশদের যে গভর্নর জেনারেল ছিলেন তার নাম ছিল ওয়ারেন হোস্টিংস। তিনি কিন্তু সেই সময়কালে বাংলার শাসন পরিচালনা করছিলেন কে, ওয়ারেন হোস্টিংস। এই ওয়ারেন হোস্টিংস কিন্তু কি করেছিলেন, এই বাংলার শাসন পরিচালনা করছিলেন। তাই এখান থেকে তোমাকে যদি প্রশ্ন আসে যে রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেটা কি হবে, 1773 খ্রিস্টাব্দে। এই রেগুলেটিং আইন কে প্রথম চালু করেন বা কে প্রবর্তন করেন, সেটা লিখতে হবে কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ রেগুলেটিং অ্যাক্ট চালু করেন। তৃতীয়ত যদি প্রশ্নটা আসে যে রেগুলেটিং অ্যাক্ট কার সময়কালে প্রবর্তন করা হয়, সেটা হচ্ছে ওয়ারেন হোস্টিংসের শাসনকালে এই রেগুলেটিং অ্যাক্ট কিন্তু চালু করা হয়েছিল।
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমরা দেখলাম যে পলাশির যুদ্ধ হলো, সেই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেল। এই হেরে যাওয়ার পর থেকেই একের পর বাংলার একের পর এক সোনা গয়না যে সমস্ত জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো ব্রিটিশরা নিয়ে যাচ্ছিল। তো পার্সিভাল স্পিয়ার নামে একজন মানুষ ছিলেন, তিনি এই পার্সিভাল স্পিয়ার নামে মানুষটা কি বলেছেন, যে পলাশির লুণ্ঠনকে নির্জল লুণ্ঠন বলে কিন্তু উল্লেখ করেছেন। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে পলাশির লুণ্ঠনকে কে নির্জল লুণ্ঠন বলে অভিহিত করেন। সেটা অনেকগুলো তোমাকে 4টা নাম দিয়ে দিল, তার মধ্যে মেইন যেটা আনসার, রাইট আনসার হচ্ছে পার্সিভাল স্পিয়ার তিনি। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। পার্ট 2 যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।